ডক্ট্রিনের মানে কি? সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আমাদের একটা কনস্টিটিউশনের পার্ট আছে, সেই পার্টটা হলো, এটাও পরীক্ষাতে প্রশ্ন এসেছে, সেই পার্টটা হলো পার্ট 20। এই পার্ট 20 এর ভিতরে একটাই আর্টিকেল আছে, সেটা হলো আর্টিকেল 368। বড় বুঝতে পেরেছো? দুটো মাত্র আমাদের পার্ট আছে যেখানে একটা করে আর্টিকেল আছে, একটা হলো পার্ট 4 এ। পার্ট 4 এর ভিতরে একটাই আর্টিকেল আছে 51 এ, আর পার্ট 20 এর ভিতরে একটাই আর্টিকেল আছে, সেটা হলো আমাদের আর্টিকেল 368। এই অবধি ঠিক আছে। 368 তে বলা আছে আমাদের দেশের পার্লামেন্টের একটা স্পেশাল ফিচার আছে, আমাদের দেশের পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, দু রকম উপায় করতে পারে। লিখে রাখো নেক্সট পয়েন্টে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটার পাশে এখানে ছোট নোট করে দেখো, পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ইন টু ওয়েজ। হ্যাঁ দেখো, বেসিক স্ট্রাকচার আন্ডারেই দেখো, পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ইন টু ওয়েজ। Parliament can amend the constitution in two ways. Number one, by passing a original bill, by passing a normal bill কে আমরা কি বলি? নরমাল যে বিলগুলো হয়, নরমাল বিল যেগুলো হয়, যেগুলো নরমাল সিম্পল মেজরিটিতে পাস করে, কি বলে ওগুলো? অর্ডিনারি বিল, তাই তো? একটা হয় মানি বিল, আর একটা হয় ফিনান্সিয়াল বিল, আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। লিখে রাখো, বাই পাসিং এ অর্ডিনারি বিল, বাই পাসিং এ অর্ডিনারি বিল, অর্ডিনারি বিল পাস করে সংবিধান সংশোধন করা যায়। নাম্বার 2, বাই পাসিং এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। পার্লামেন্ট দু রকম ভাবে সংবিধানকে সংশোধন করতে পারে, একটা অর্ডিনারি বিল পাস করিয়েও সংবিধানকে সংশোধন করা যায়, একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলকে পাস করিয়েও সংবিধানকে সংশোধন করা যায়। তুমি বলবে বাই পাসিং এ অর্ডিনারি বিল, और আর দু নম্বর হলো বাই পাসিং এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সিএবি। এবার তুমি বলবে স্যার কিভাবে একটু হয় একটু বোঝান। আমি তোমাকে একটা एग्जांपल বলছি, তুমি হঠাৎ করে বললে আমি তেলেঙ্গানা বানাবো, তেলেঙ্গানা বানাবে তুমি, কোথা থেকে ভেঙে? অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে। তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমাদেরকে একটা ডিটেইলে আবার বলবো, সেটা হলো তুমি যখন অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা বানাচ্ছ, তার মানে তুমি অন্ধ্রপ্রদেশকে রিঅর্গানাইজ করছো, অন্ধ্রপ্রদেশের ম্যাপ ছোট হচ্ছে, অল্টারেশন অফ বাউন্ডারি হচ্ছে। আর্টিকেল 3 তে বলা আছে পার্লামেন্ট আইন করে স্টেটকে রিঅর্গানাইজ করতে পারে। অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট আমরা 2014 সালে পাস করাই, আর তেলেঙ্গানা 2014 সালে ভারতবর্ষের 29তম রাজ্য হিসেবে তৈরি হয়। তখন 29 ছিল, এখন একটা রাজ্য কমে গেছে, জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, 28টা হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য ওটা হলো কে করেছে? এটা পার্লামেন্ট। তুই বলবি স্যার তেলেঙ্গানা যখন তৈরি হয়েছে তখন সংবিধান সংশোধন কোথায় হলো? কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তো পাস হয়নি। আচ্ছা যদি তেলেঙ্গানা তৈরি হয়, তেলেঙ্গানাকে তোকে শিডিউল 1 এ ঢোকাতে হবে না? ইয়েস অর নো? তাহলে শিডিউল 1 এ তুই যদি তেলেঙ্গানাকে ঢোকাস, এটা আগে ছিল না, তেলেঙ্গানা বলে কোনো শব্দ ছিল না, হঠাৎ করে তুই তেলেঙ্গানা ঢুকে দিলি, তাহলে শিডিউল 1 চেঞ্জ করেছিস? হ্যাঁ স্যার করেছি। আগে অন্ধ্রপ্রদেশে টোটাল রাজ্যসভার সিট ছিল 18টা, এখন হয়ে গেছে 11টা অন্ধ্রপ্রদেশে, 7টা তেলেঙ্গানায়। তার মানে আমায় তুই বল শিডিউল 4 এও চেঞ্জ হয়েছে, সেখানে তেলেঙ্গানা -7 লেখা আছে, অন্ধ্রপ্রদেশের জায়গা ছিল 18, সেখানে লেখা গেছে 11। তাহলে আমার বক্তব্য হলো যখন পার্লামেন্ট তেলেঙ্গানা তৈরি করলো একটা অর্ডিনারি বিল পাস করিয়ে, অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট, ইটস নট এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কি বলছি বুঝতে পারছিস? টোটাল 106 বার সংবিধান সংশোধন হয়েছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে, কারণ ওগুলোকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল যখন পার্লামেন্টে পাস হয়ে যাবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক কি ভুল? আমরা সিএএ বলছি। তাহলে অর্ডিনারি বিল পাস করিয়েও তো সংবিধান সংশোধন করা হয়, যখন তুমি আর্টিকেল 3 এর মাধ্যমে নতুন রাজ্য তৈরি করবে, যখন তুমি আর্টিকেল 2 এর মাধ্যমে নতুন রাজ্য তৈরি করবে, যখন তুমি পশ্চিমবঙ্গের বিধান পরিষদকে অ্যাবলিশ করে দেবে, এগুলোও তো সংবিধান সংশোধন, কিন্তু সেগুলো হচ্ছে অর্ডিনারি বিলের মাধ্যমে। বলো বুঝতে পেরেছো? আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে বলা আছে সুপ্রিম কোর্টে টোটাল 7+1 জাজেস হবে, থাকবে, আর্টিকেল 124 ক্লজ 1। তারপর আমরা দেখো এই সুপ্রিম কোর্টের জাজ বেড়ে 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 34 হয়েছে। তার জন্য কি আমরা সংবিধান সংশোধন করেছি? হ্যাঁ করেছি, কিন্তু কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করাইনি, অর্ডিনারি বিল পাস করিয়ে সিম্পল মেজরিটির মাধ্যমে করিয়েছি। তার মানে সংবিধানকে পার্লামেন্ট সংশোধন করতে পারে দু রকম উপায়। এক হলো যেটা ট্র্যাডিশনাল আমরা সবচেয়ে বেশি পড়ি, সেটা হলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, যেটা আমাদের দেশে 106 বার সংবিধান সংশোধন হয়েছে বাই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করে, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, আর একটা হচ্ছে অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে। তেলেঙ্গানা ওয়াজ ক্রিয়েটেড
by an ordinary bill, passing an ordinary bill, and the name of the act was Andhra Pradesh Reorganization Act 2014. It's an ordinary act, it's not a constitution amendment act. বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? তাহলে কনস্টিটিউশন কে অ্যামেন্ড করে কে? পার্লামেন্ট। রাজ্যের আইনসভা পারে? পারে না। কে বেশি পাওয়ারফুল তাহলে, রাজ্য না কেন্দ্র? কেন্দ্র। তো প্রমাণ হচ্ছে তুমি রাজ্যকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দাওনি, তুমি কেন্দ্রকে দিয়েছো, মানে কেন্দ্রের আইনসভাকে দিয়েছো। ঠিক কি ভুল? নেক্সট, এবার যেটা হলো পার্লামেন্ট নাকি সংবিধান সংশোধন করতে পারে, দেখার দরকার নেই। তুই লিখে রাখ, তুই লিখে রাখ when parliament created a state by article 2 or 3, by article 2 or 3, then there is no need of passing a constitution amendment bill. Then there is no need of passing a constitution amendment bill. Then there is no need of passing a constitution amendment bill. It can be done by ordinary act. It can be done by ordinary act. Clear আছে তো? অর্ডিনারি অ্যাক্ট মানে কি? অর্ডিনারি বিল পাস করলে অর্ডিনারি অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানি বিল পাস করলে সেটা সেই আইন হবে। বুঝেছো বাবু? ক্লিয়ার আছে? এবার গল্প হলো, ও বাবা পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে। এবার একদিন নরেন্দ্র মোদী ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে বললো, আচ্ছা আমাদের দেশ যদি আজকে চীনের মতো হয়ে যেত, তার মানে আমাকে আর ভোটে দাঁড়াতে হবে না, কেউ ভোটে দাঁড়াবে না, তাহলে চীনের মতো আমাদের দেশে আমি না একটা কাজ করি, পার্লামেন্টকে ফোন করে আজকে বলে দিই, ভাই আমার কাছে তো মেজরিটি আছে, রাজ্যসভার কি অবস্থা, স্যার রাজ্যসভা তো টাইট হয়ে যাবে, তৃণমূল সাপোর্ট করে দেবে, চাপ নেই, তারা কাজ করো, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করাও, পাস করিয়ে সংবিধান সংশোধন করো, করে ইন্ডিয়াকে ডেমোক্রেসি থেকে সেন্ট্রাল ডেমোক্রেসি করে দাও। প্রিএমএল আছে ডেমোক্রেসি, তাহলে আর তাহলে আমি এবার রাজা হয়ে যাবো এখানে, আমি অটোক্র্যাট হয়ে যাব, কি হবে তো আমি ট্রেটার হয়ে যাব, একনায়কতন্ত্র চালু হয়ে যাবে দেশে, ডেমোক্রেসির কোনো দরকার নেই, বেকার ভোট ভোট করি কি হবে, আর আমি লোকজনকে বোঝাবো যে দেখো এত ভোট করলে প্রচুর পয়সা খরচা হবে, তাই আমরা আমাদের দেশকে ডেমোক্রেসি থেকে অটোক্রেসি করে দিচ্ছি। মানব ব্যাপার, কারণ কনস্টিটিউশনের কাছে, সংবিধানের কাছে ক্ষমতা আছে সংশোধন করার। এবার প্রশ্ন হলো, আজকে না হয় মেজরিটি কম, কিন্তু ইউ নেভার নো, আগামীকাল তো হতেই পারে যে শাসক দল তার কাছে 500টা সিট লোকসভায় আছে, হতেই পারে রাজ্যসভায় 200টা সিট তার কাছে রয়েছে, তাহলে তো আমি সংবিধানে যা ইচ্ছে তাই করে দেবো, কারণ সংবিধানকে অ্যামেন্ড করা যায়। আর পার্লামেন্টে যদি আমার কাছে 2/3 মেজরিটি থাকে, যদি আমার কাছে লোকসভাতে 362টা সিট থাকে, তাহলে আমি তো যা ইচ্ছে তাই করবো বলে বলে, ইয়েস অর নো? দ্যাটস আ প্রবলেম। এই জন্য এই কাজটা করেছিল হিটলার। হিটলার যখন ক্ষমতায় এসেছিল, তোমরা জেনে রাখো, হিটলার প্রথমবার কিন্তু নির্বাচিত ছিল, হি ওয়াজ ইলেক্টেড। তারপর হিটলার কি করলো, হিটলার পুরো সংবিধান, জার্মানির সংবিধানটাকে চেঞ্জ করে দিল। হিটলার একটা নাজি ভার্সন এনেছিল, সেটাকে বলা হয় ওয়েমার কনস্টিটিউশন। সেখানে ওয়েমার কনস্টিটিউশনে বলা ছিল, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েমার কনস্টিটিউশন এখনো আছে, সেখানে লেখা আছে কিলিং এ জিউস ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ এ জার্মান। তার মানে ইহুদিকে হত্যা করা আইনসঙ্গত, বুঝতে পারছিস? তার মানে আমি যদি ওয়েমার নাজি জার্মানিতে কোনো ইহুদিকে মেরে দিই, পুলিশ আমার এগেইনস্টে কোনো অ্যাকশন নেবে না, বিকজ ইটস নট এ ইলিগাল অ্যাকশন। ক্লিয়ার হয়েছে? তার মানে ইহুদিদের রাইট টু লাইফ নেই জার্মানিতে। আইনস্টাইন বলেছিল, আই রিজেক্ট ওয়েমার, আই রিজেক্ট জার্মানি। নোবেল নেয়নি আইনস্টাইন, কারণ আইনস্টাইন একজন জিউস ছিল। তোরা জানিস তো এটা? যাই হোক, তোদেরকে এসব দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প আমি একদিন চা খেতে খেতে বলবো, ক্লাসের বাইরে, নট ক্লাসের ভিতরে, কারণ ওটা সিলেবাসের পার্ট নয়, কিন্তু শুনতে খুব ভালো লাগে। ঠিক আছে, এনিওয়ে আমার বক্তব্যটা হলো, এবার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভাবছে যদি এরকম কেস ইন্ডিয়াতেও পড়ে, ইন্দিরা গান্ধীর মতো প্রাইম মিনিস্টার আছে, যা ইচ্ছে তাই করতে পারে, এমনিতেই সুপ্রিম কোর্টের সাথে অলওয়েজ শি ওয়াজ ইন লগারহেড। লগারহেড ইজ ইডিয়াম, মানে আমার সবসময় ঝগড়া ওদের চলে। ঠিক আছে, তাহলে তো মুশকিল। তাহলে ডু ওয়ান থিং, আমরা সংবিধানের একটা কাজ করি, যদি এই আমাদের গোটা সংবিধান হয়, এই তো আমাদের গোটা সংবিধান, সংবিধানের কিছু পার্ট সেটাকে আমি বলে দিই, সেই পার্টটাকে পার্লামেন্ট চাইলেও টাচ করতে পারবে না, যা মেজরিটি থাকুক।
কি বলছি বুঝতে পারছিস? গোলকনাথ বলে একটা কেস হয়েছিল 1967, সেখানে প্রথম বেসিক স্ট্রাকচারের কথা সুপ্রিম কোর্ট বলে, কিন্তু ফাইনালি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করে 1973 সালে কেশবানন্দ ভারতী কেসে। ইন্দিরা গান্ধী জান লাগিয়ে দিয়েছিল আটকানোর জন্য। 13 জন জাজের বেঞ্চ বসেছিল এবং সেখানে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের পরে ভোট দিয়েছিল 7 জন জাজ। 7:6 বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট পাস করিয়েছিল। এবং এখন যেটা বলা আছে, আমাদের সংবিধানের কিছু পার্ট যেগুলো বেসিক স্ট্রাকচারের ভেতরে পড়ে, মৌলিক গঠনের ভেতরে পড়ে, দোজ আর নন অ্যামেন্ডেবল সেকশন। ডেমোক্রেসি, সেকুলার, আর্টিকেল 32, ফান্ডামেন্টাল রাইটস এর কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট, দিস আর পার্ট অফ বেসিক স্ট্রাকচার, ক্যানট বি অ্যামেন্ডেড। জুডিশিয়াল রিভিউ অ্যামেন্ড করতে পারবি না তুই চাইলেও। পার্লামেন্ট তো শুধু তকে তকে থাকে, জুডিশিয়াল রিভিউটাকে অ্যামেন্ড করে দিই, আর্টিকেল 32টাকে সরিয়ে দিই। কারণ কি, আর্টিকেল 32 সরিয়ে দিলে ডক্টর আম্বেদকর বলছে ফান্ডামেন্টাল রাইটস উইল নো লঙ্গার রিমেন ফান্ডামেন্টাল ইফ ইউ কিপ অ্যাওয়ে আর্টিকেল 32 ফ্রম পার্ট 3। কারণ তুই সুপ্রিম কোর্টে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারিস বিকজ অফ আর্টিকেল 32। হি ইজ সেইং ইটস আ হার্ট এন্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওটা ছাড়া তোর বেঁচে থাকার কোনো মানে হয় না। তার মানে ফান্ডামেন্টাল রাইটস এর যতগুলো ফান্ডামেন্টাল রাইটস তুই পড়েছিস স্টার্টিং ফ্রম আর্টিকেল 14 টু আর্টিকেল 30 অবধি, all fundamental rights are fundamental because of article 32. It actually restores your fundamental rights in case of violation. It works as a remedy. আমরা ওটাকে কনস্টিটিউশনাল রেমেডি বলি। যদি আমাদের দুনিয়াতে কোনো ওষুধ না থাকে তাহলে তুই তো রোগ হলে মরে যাবি। ওষুধ কেন থাকে? তুই যখন শরীর খারাপ হলে তোকে কি করে, ওটা থেকে সারায় ওষুধ খেয়ে। ওষুধ খেয়ে মানুষ কি অসুস্থ হয়? হয় কি হয় না? তাহলে আলটিমেট সংবিধানের শুধুমাত্র হার্ট নয়, আত্মাও হলো আর্টিকেল 32। ঠাকুর দাস ভারদাব বলেছিল কনস্টিটিউশনের সোল হলো প্রিএম্বল। প্রিএম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট হার্ট এন্ড সোল, দেন ডক্টর আম্বেদকর বলছে আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। ইফ দ্য স্টেট স্ন্যাচেস অ্যাওয়ে your fundamental rights, then you can go to Supreme Court directly and Supreme Court will restore your fundamental rights by passing a order which is known as writ. বুঝতে পারছিস? তাহলে আমার বক্তব্যটা হলো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন আমাদের সুপ্রিম কোর্ট দিচ্ছে 1973 সালে কেশবানন্দ ভারতী কেসে। 7:6 পাস হয়েছিল। বুঝতে পেরেছো?